আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে রেয়ামিল। রেয়ামিল আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা ২০২৪ সালে পরীক্ষা দিব তাদের জন্য এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাদের এখান থেকে ২ টি সৃজনশীল আসতে পারে অথবা ১ টি সৃজনশীল আসতে পারে। তবে আমাদের অনেক বোর্ডে সাধারণত ২ টি সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো রেয়ামিল থেকে আমরা খুব সহজে চাইলে নাম্বার উঠাতে পারি। তো এটি আমরা যদি সঠিকভাবে সমাধান করতে পারি, তাহলে খুব সহজে আমরা এখান থেকে ১০ নাম্বার উঠাতে পারবো। তো কিভাবে আপনারা এখান থেকে ১০ নাম্বার উঠাতে পারবেন, এ নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কিছু ধারাবাহিকভাবে প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ঢাকা বোর্ড ২০২৩ এ যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল রেয়ামিল থেকে তা নিয়ে। ঢাকা বোর্ড ২০২৩ এর সৃজনশীল প্রশ্নটি আমি আপনাদের জন্য বোর্ডে এখানে লিখে রাখছি। আমি এখান থেকে সাধারণত আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আপনারা রেয়ামিল প্রস্তুত করতে পারেন। দেখেন আমি অঙ্ক করে দিব না, তবে আমি আপনাদেরকে এখান থেকে রেয়ামিলের ডেবিট ক্রেডিট কোনগুলো যায় তা আমি আপনাদেরকে সমাধান করে দেব। দেখবেন আপনারা এখানে ক নাম্বার, খ নাম্বার ২ টি কি হয়ে যাবে একসাথে সমাধান হয়ে যাবে। এবং রেয়ামিল থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে তাহলে আপনারা কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানের এমন প্রশ্ন, এমন কিছু এন্ট্রি আছে বা এমন কোনো হিসাব আছে যে হিসাবগুলোর মধ্যে আমরা সাধারণত ৪-৫ টি হিসাব ভালোভাবে শিখে নিতে পারবো। অর্থাৎ একটি নিয়মের মাধ্যমে আমরা অনেকগুলো এখানে নিয়ম শিখে যেতে পারবো। তো ভালো করে ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। আশা করি আপনারা খুব সহজে রেয়ামিল থেকে নাম্বার উঠাতে পারবেন এবং রেয়ামিলটি খুব সহজে সমাধানও করতে পারবেন। দেখেন আমি আপনাদের জন্য এখানে ঢাকা বোর্ড ২০২৩ এ যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল হারুন ট্রেডার্সের, যেখানে বলছে আমাদেরকে রেয়ামিল প্রস্তুত করতে সৃজনশীল গ নাম্বারে। আমরা এখানে দেখেন সৃজনশীল ক নাম্বারে আমাদেরকে বলছে যে সকল দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। খ নাম্বার বলছে মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তারপরে গ নাম্বার বলছে রেয়ামিল প্রস্তুত করো। তার মানে আপনি যদি এখানে রেয়ামিল প্রস্তুত করাটা শিখে যান তাহলে ক এবং খ ২ টি আপনি খুব সহজে কি করতে পারবেন? সমাধান করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে প্রশ্নটি সমাধান করে দেব। অবশ্যই আপনারা প্রশ্নটি সামনে রাখতে পারেন অথবা একটি খাতা নিয়ে আপনারা রেয়ামিল ঘরটি করতে পারেন। রেয়ামিল ঘর আমরা করব ক্রমিক নং, বিবরণ, তারপরে লিখব খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এভাবে রেয়ামিল ঘরটি আমরা করে নেব। এখন আসেন আপনাদেরকে যে জিনিসটা এখানে বুঝতে হবে তা হচ্ছে আমাদের রেয়ামিলের ডেবিট দিকে কোনগুলো যায় এবং ক্রেডিট দিকে কোনগুলো যায়। এই জিনিসটা আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। রেয়ামিলের ভিতরে আমাদের সবসময় ডেবিট দিকে যেগুলো যাবে তা হচ্ছে সকল সম্পদ এবং সকল ব্যয় রেয়ামিলের ডেবিট দিকে যায়। তারপরে দায়, মালিকানা শর্ত, আয় সবসময় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। এটা একটু ভালো করে মনে রাখতে হবে আপনাদেরকে। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি আমাদের ডেবিট দিকে যেগুলো যাবে। ডেবিট দিকে যাবে আমাদের সম্পদ, সম্পদ আর ব্যয়। এগুলো আমাদের সবসময় কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। এরপর আমাদের ক্রেডিট দিকে যেগুলো যাবে তা হচ্ছে দায়, তারপর হচ্ছে মালিকানা শর্ত, মালিকানা শর্ত, তারপর হচ্ছে কি আয়। এই ৩ টি সবসময় রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এখন আপনাদেরকে বুঝতে হবে যে কোনগুলো আমাদের রেয়ামিলের ডেবিট দিকে যাবে, কোনগুলো ক্রেডিট দিকে যাবে, বা কোনগুলো আয়, কোনগুলো সম্পদ, কোনগুলো দায়, কোনগুলো মালিকানা শর্ত। এটি আমাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে আমরা খুব সহজে রেয়ামিল সমাধান করতে পারি। দেখেন এখানে আমাদের প্রথমে হারুন ট্রেডার্সের অর্থাৎ ২০২৮ সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা এসেছিল তার প্রথমে বলছে হাতে নগদ ১-১-২০২২। হাতে নগদ আমরা জানি এটি আমাদের জন্য চলতি সম্পদ। এটি সবসময় কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা হাতে নগদের সাথে আমাদেরকে একটি তারিখ দিছে তা হচ্ছে ১-১-২০২২। তাহলে এই হাতে নগদ কি রেয়ামিলের ভিতরে আসবে? না। ভালো করে মনে রাখেন যদি কোনো চলতি সম্পদ বা চলতি দায়ের আগে প্রারম্ভিক শব্দটি বলা থাকে তাহলে তা কখনোই রেয়ামিলের ভিতরে যাবে না বা রেয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত হয় না। যেহেতু হাতে নগদ আমাদের জন্য একটি চলতি সম্পদ, এর আগে যেহেতু আমাদেরকে বলছে ১-১-২০২২, এটি কি আমাদের কোথায় আসবে? রেয়ামিলের ভিতরে আসবে? না, এটি রেয়ামিলের ভিতরে আসবে না। তার মানে আমাদের হাতে নগদ এটি কোথায় আসবে না? রেয়ামিলের ভিতরে আসবে না। দেখেন আমাদেরকে বলছে যে সকল দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা ক নম্বরের একটি এন্ট্রি পেয়ে গেছি যা হাতে নগদ ১-১-২০২২ রেয়ামিলে আসবে না। এরপরে বলছে আমাদেরকে কল কবজা। দেখেন দ্বিতীয়তে কি আছে? কল কবজা আছে।
কল কবজা এটি একটি স্থায়ী সম্পত্তি, এটি কোন দিকে যাবে? সব সময় ডেবিট দিকে যাবে, কারণ আমরা বলছি সম্পদ সবসময় কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। ভালো করে মনে রাখবেন যে স্থায়ী সম্পত্তি বা কল কবজা এটি আমাদের কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। এরপরে বলছে 10% ব্যাংক ঋণ। 10% ব্যাংক ঋণ বলতে বোঝানো হচ্ছে আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তাহলে ঋণ এটা আমাদের জন্য একটি কি? দায়। ভালো করে মনে রাখবেন সকল ঋণ এটা আমাদের জন্য কি হবে? দায় হবে। তবে এখানে খেয়াল করেন ব্যাংক ঋণ যেহেতু বলছে তার মানে আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ব্যাংকের কাছে দায়বদ্ধ, সেজন্য আপনাদের এটি সবসময় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। কারণ আমরা সকলেই জানি দায় কোন দিকে যাবে? দায়, মালিকানা, শর্ত, আয় সবসময় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। এখন আসেন আমাদেরকে বলছে বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া আমাদের জন্য কি? বকেয়া ভাড়া আমাদের জন্য একটি দায়। ভালো করে এটি আমাদেরকে মনে রাখতে হবে। বকেয়া ভাড়া যদি ভাড়া আমাদের জন্য একটি ব্যয়, আর ব্যয় যদি বকেয়া থাকে তাহলে এটা আমাদের জন্য দায়। দেখেন এটি সহজে একটি বোঝার টেকনিক হচ্ছে, দেখেন আমি এখানে লিখি আপনারা আমি পূর্বের ভিডিওগুলোতে নিয়ে আলোচনা করছি। আমরা এখানে লিখব বকেয়া ব্যয়। দেখেন বকেয়া ব্যয়, যদি কোনো ব্যয় যদি বকেয়া থাকে তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে? এটা আমাদের জন্য একটি দায় হয়ে যাবে। কিভাবে? ভাড়া ধরেন যে কোনো ব্যয় যদি আমি এখনো টাকা পরিশোধ করি নাই, তার মানে ওই ব্যক্তির কাছে আমি কি বদ্ধ? দায়বদ্ধ। আরেকটা জিনিস মনে রাখতে পারেন, বকেয়া দেখেন কোনো ব্যয়, দেখেন ব্যয়ের প্রথম অক্ষর কি? ভ। ভালো করে মনে রাখেন ব্যয়ের প্রথম অক্ষর হচ্ছে ব, আর ব্যয় যদি বকেয়া থাকে তাহলে বকের প্রথম অক্ষর কি? ব। যদি দুইটি শব্দের অক্ষর মিলে যায় তাহলে মনে রাখবেন যে শব্দের অক্ষর মিললে এটি আমাদের জন্য একটি দায়। দেখেন ব্যয়ের প্রথম অক্ষর ব, বকের প্রথম অক্ষর ব। যদি ব্যয় ভ আবার বকের ভ দুইটি শব্দ যদি মিলে যায় প্রথম অক্ষর, তাহলে এটি আমাদের জন্য দায়। সেজন্য ভাড়া আমাদের জন্য একটি ব্যয়। ভালো করে মনে রাখেন ভাড়া আমাদের জন্য একটি ব্যয়, আর ব্যয়টা কি আছে? বকে আছে। তার মানে দুইটি শব্দ মিলে গেছে, এটি আমাদের জন্য দায়। আর দায় সবসময় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। খুব সহজে মনে রাখতে পারেন এটি একটু। তারপরে বলছে আসবাবপত্র। আসবাবপত্র কি? আসবাবপত্র হচ্ছে একটি স্থায়ী সম্পত্তি যা আমাদের সবসময় কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। ভালো করে মনে রাখবেন। এরপর আমাদেরকে বলছে ব্যাংক জমার উদ্বৃত্ত 1/1/2022। এটি কি মিলে আসবে? না। ব্যাংক জমা এটি একটি চলতি সম্পত্তি। এটা একটি কি? চলতি সম্পত্তি। আমি একটু আগে বলছি যদি চলতি সম্পদের আগে প্রারম্ভিক শব্দটি বলা থাকে তাহলে তারা মিলে আসবে না। সেজন্য দেখেন এখানে ব্যাংক জমার উদ্বৃত্ত 1/1/2022 বলতে বোঝানো হচ্ছে এটি প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত। এটা রেয়ামিলের ভিতরে আসবে না। এরপর আমাদেরকে কি বলছে দেখেন, বলছে সুনাম। সুনাম একটি অস্পর্শনীয় সম্পত্তি বা অদৃশ্যমান সম্পত্তি। এটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কি? সম্পদ। তার মানে এটি আমাদের সবসময় কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। কারণ আমরা বলছি সম্পদ সবসময় কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। এরপরে বলছে হাতে নগদ 31/12/2022। এটি হচ্ছে সমাপনী হাতে নগদ। দেখেন আমরা বলছি প্রারম্ভিক হাতে নগদ রেয়া মিলে আসে না, বা প্রারম্ভিক চলতি সম্পদ রেয়া মিলে আসে না, কিন্তু সমাপনী চলতি সম্পদ সবসময় রেয়া মিলের ভিতরে আসবে। ভালো করে মনে রাখেন হাতে নগদ এখানে 31/12/2022 বলতে বোঝানো হচ্ছে সমাপনী হাতে নগদ, মানে সমাপনী চলতি সম্পদ। তার মানে যদি চলতি সম্পদের আগে সমাপনী কথাটা বলা থাকে তাহলে এটিকে অবশ্যই আপনারা রেয়ামিলের ভিতরে আনবেন, কারণ এটি আমাদের জন্য কি? চলতি সম্পদ। কিন্তু প্রারম্ভিক বললে কখনো রেয়ামিলের ভিতরে আনবেন না। এখন হাতে নগদ যেহেতু চলতি সম্পদ, তার মানে এটি কোথায় যাবে আমাদের? এটি আমাদের অবশ্যই ডেবিট দিকে যাবে। সম্পদ সবসময় কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। এরপরে বলছে লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান বলতে বোঝানো হচ্ছে আপনি কি দিয়েছেন? লভ্যাংশ দিয়েছেন। তাহলে মনে রাখবেন প্রদান শব্দটি যদি আমরা কোনো এন্ট্রির আগে দেখি পরে দেখি, যেখানে দেখি প্রদান মানে দিয়েছি, প্রদান মানে কি? দিয়েছি। তার মানে যদি দিই তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে। আর এটি সবসময় কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। প্রদান শব্দটি দেখলে আমরা ধরে নিব এটা আমাদের জন্য একটি ব্যয়। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যদি প্রদান না বলে শুধু লভ্যাংশ বলে তাহলে ধরে নেবেন এটা আমাদের জন্য আয়। ভালো করে মনে রাখবেন যদি লভ্যাংশ প্রদান বলে তাহলে এটি ডেবিট দিকে যাবে, কারণ এটি ব্যয়। আর যদি প্রদান না বলে শুধু লভ্যাংশ বলে তাহলে অবশ্যই এটিকে কোন দিকে নেবেন? ক্রেডিট দিকে নেবেন, কারণ তখন লভ্যাংশটা আমাদের জন্য কি হয়ে যাবে? আয় হয়ে যাবে। এরপরে বলছে মূলধন। দেখেন মূলধন আমরা সবসময় কোন দিকে লিখি? ক্রেডিট দিকে লিখি। এটি আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। মূলধন সবসময় ক্রেডিট দিকে যায়। মূলধন সবসময় ক্রেডিট দিকে যায়, উত্তোলন সবসময় ডেবিট দিকে যায়। তারপর কি বলছে? ক্রয়। ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় করলে ব্যয় হয়, আর ব্যয় সবসময় কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। এরপরে কি বলছে দেখেন, বলছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন দিলে কি হয়? ব্যয় হয়, আর ব্যয় কোন দিকে যাবে? অবশ্যই ডেবিট দিকে যাবে। মনে রাখবেন বিজ্ঞাপন দিলে কি হবে? আপনার ব্যয় হবে। সেজন্য এটিকে আমরা সবসময় ডেবিট দিকে নিয়ে যাব। এরপর আমাদেরকে বলছে প্রদেয় হিসাব। প্রদেয় দেখেন ভালো করে মনে রাখেন প্রদেয় মানে দিব। প্রদেয় মানে কি? দিব।
প্রদেয়মানি দিব, প্রদেয়মানি দিব মানে আমি এখনো দিই নাই, ভালো করে মনে রাখেন। প্রদেয়মানি দিব, আর যতদিন পর্যন্ত ওই ব্যক্তিকে টাকা না দিব ততদিন পর্যন্ত ওই ব্যক্তির কাছে আমি কি বদ্ধ, দায়বদ্ধ। সেজন্য মনে রাখতে হবে প্রদেয় শব্দটা আমরা কোনো এন্ট্রির আগে দেখি পরে দেখি, যেখানেই দেখি না কেন এটা আমাদের জন্য একটি দায়। প্রদেয়ের আরেকটি সমার্থক শব্দ হচ্ছে পাওনাদার বা বকেয়া, এটি একটু ভালো করে মনে রাখতে হবে। তার মানে প্রদেয় হিসাবটি আমাদের জন্য একটি দায়। এরপরে বলছে বিক্রয়। দেখেন, ক্রয় করলে ব্যয় হয়, বিক্রয় করলে আয় হয়। সেজন্য আমরা এখানে বিক্রয়টাকে সবসময় কোন দিকে নেব, ক্রেডিট দিকে নেব, কারণ বিক্রয় করলে কি হবে, আয় হবে। এরপর আমাদেরকে বলছে মজুদ পণ্য। দেখেন কি বলছে, মজুদ পণ্য 1/1/2022। ভালো করে মনে রাখেন, প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে আসে, কিন্তু সমাপনী মজুদ পণ্য রেয়া মিলের ভিতরে আসে না। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে আসে, কিন্তু সমাপনী মজুদ পণ্য রেয়া মিলের ভিতরে আসে না। সেজন্য আমাদের প্রারম্ভিক মজুদ এটি কিন্তু রেয়া মিলের ভিতরে আসবে। এখন প্রারম্ভিক মজুদ কোন দিকে যাবে, এটা অবশ্যই আপনাদের ডেবিট দিকে যাবে, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখেন বলছে মজুদ পণ্য 31/12/2022। এটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কখনোই রেয়া মিলের ভিতরে যায় না। ভালো করে মনে রাখেন, সমাপনী কোনো পণ্য, সমাপনী কোনো পণ্য কখনোই রেয়া মিলের ভিতরে আসবে না। সেজন্য আমাদের এখানে সমাপনী পণ্য 31/12/2022 মানে সমাপনী, এটি আমাদের রেয়া মিলের ভিতরে আসবে না। এখন ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখবেন, সমাপনী পণ্য এবং প্রারম্ভিক টাকা কখনোই রেয়া মিলের ভিতরে আসে না। এরপরে বলছে বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা কোন দিকে যাবে, বিক্রয় বাট্টা অবশ্যই আমাদের ডেবিট দিকে যাবে। দেখেন, বিক্রয় যদি ক্রেডিট দিকে যায় তাহলে বাট্টা কোন দিকে যাবে, বাট্টা সবসময় আপনাদের ডেবিট দিকে চলে যাবে। মনে রাখেন, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় বাট্টা ডেবিট। বিক্রয়ের সাথে যা কিছু থাকবে তাই সবসময় ডেবিট দিকে নিয়ে যাবেন। শুধুমাত্র বিক্রয়টাকে আপনারা কোন দিকে নিয়ে নেবেন, ক্রেডিট দিকে নিয়ে নেবেন। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। তাহলে বিক্রয় বাট্টাটা কি, দেখেন বিক্রয় বাট্টা হচ্ছে এটি বিপরীত আয়, এটা আয়ের পরিমাণকে কমায়। বিপরীত আয় কি, আয়ের পরিমাণকে কমায়। সেজন্য বিক্রয় বাট্টা আমাদের সবসময় কোন দিকে যাবে, ডেবিট দিকে চলে যাবে। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। এরপরে বলছে ব্যাংক জমা 31/12/2022। এটি হচ্ছে সমাপনী ব্যাংক জমা। আর ব্যাংক জমা আমাদের জন্য একটি চলতি সম্পদ। ভালো করে মনে রাখেন, যেহেতু আমাদের এখানে বলছে ব্যাংক জমার উদ্বৃত্ত 1/1/2022, এটা হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমা মানে প্রারম্ভিক চলতি সম্পদ। আমরা বলছি প্রারম্ভিক চলতি সম্পদের মিলে আসে না, কিন্তু সমাপনী চলতি সম্পদ আসবে। যেহেতু ব্যাংক জমার সাথে 31/12/2022 মানে বছর শেষে তারিখ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য কি, সমাপনী চলতি সম্পদ। আর সমাপনী চলতি সম্পদ অবশ্যই আমাদের মিলের ভিতরে আসবে। সেজন্য ব্যাংক জমা আমাদের সবসময় কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে, কারণ এটি চলতি সম্পদ। এরপরে বলছে প্রাপ্য হিসাব। দেখেন, আমরা একটু আগে বলছি প্রদেয় মানে দিব, তাহলে প্রাপ্য মানে কি বলেন তো, প্রাপ্য মানে পাবো, প্রাপ্য মানে কি, পাবো। দেখেন, যতদিন না পাবেন ততদিন পর্যন্ত ওই ব্যক্তির কাছে আপনার সম্পদটা পড়ে থাকবে। আপনি কোনো একজন ব্যক্তি থেকে যদি টাকা পান আর ওই ব্যক্তি যদি টাকাটা না দেয় তাহলে আপনি ওই ব্যক্তির কাছ থেকে পান না। সেজন্য আমরা বলি প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে পাবো। যতদিন না পাবো ততদিন পর্যন্ত আমার সম্পদটা ওই ব্যক্তির কাছে। সেজন্য প্রাপ্য হিসেবকে আমরা সবসময় কোন দিকে লিখি, ডেবিট দিকে লিখি, কারণ এটা আমাদের জন্য একটি কি, সম্পদ। ভালো করে মনে রাখেন, প্রাপ্য শব্দটা কোনো এন্ট্রির আগে দেখেন পরে দেখেন, যেখানেই দেখেন আপনারা প্রাপ্য শব্দটা দেখলে এটিকে ডেবিট দিকে নিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে আপনার জন্য চলতি সম্পদ। এভাবে আমাদেরকে সাধারণত কি করতে হবে, রেয়া মিলের ডেবিট ক্রেডিটটি নির্ণয় করতে হবে। এখন আপনারা ডেবিট দিকে যেগুলো গেছে টাকাটা বসিয়ে দিবেন এবং ক্রেডিট দিকে যেগুলো আছে সেগুলো টাকাগুলো বসিয়ে দিবেন, তাহলে আপনাদের রেয়া মিলটি হয়ে যাবে। এখন আমরা এখান থেকে যে জিনিসটি শিখতে পারি তা হচ্ছে, দেখেন আমাদের অন্তর্ভুক্ত হবে না কোনগুলো তা আমরা বের করে নিছি। দেখেন আমাদের অন্তর্ভুক্ত হবে না প্রথমে আমাদের কত তারিখ, প্রথমটা 1 তারিখ। দেখেন প্রথমে এক যেটা দেওয়া সেটা আমাদের অন্তর্ভুক্ত হবে না। তারপরে কোনটা হবে না, তারপর আমাদের এখানের ব্যাংক জমা প্রারম্ভিক এটা হবে না। তারপর আমাদের কোনটি হবে না, দেখেন আমাদের মজুদ পণ্য 31/12/2022 এটি হবে না। তার মানে কয়টা হবে না, আমাদের 3টা হবে না। এই 3টা আমরা এখানে পেয়ে গেছি। দেখেন খ নম্বর বলছে আমাদেরকে মোট সম্পত্তি ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। এখন আমাদেরকে এখানে যে জিনিসটা বুঝতে হবে, মোট সম্পত্তি কোনগুলো, মোট দায় কোনগুলো। দেখেন আমাদের হাতে নগদ 1/1/2022 এটি হচ্ছে আমাদের জন্য একটি চলতি সম্পত্তি, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ কি আমাদের মোট সম্পদের ভিতরে আসবে। ভালো করে মনে রাখেন, যদি আপনাদের এখানে হাতে নগদ 31/12 অর্থাৎ সমাপনী হাতে নগদ আছে, তার মানে এখানে আপনারা সবসময় বিবেচনা করবেন সমাপনী হাতে নগদকে।
প্রারম্ভিক হাতে নগদ আপনারা কোথায় নেবেন না, সম্পদের ভিতরে নেবেন না সম্পদ নির্ণয় করতে গেলে। এটা ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখেন আমাদের সম্পদ হচ্ছে কি কলকবজা, তারপর হচ্ছে আমাদের দেখেন আসবাবপত্র। দেখেন আমি সম্পদগুলোকে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, কলকবজা, তারপর হচ্ছে আসবাবপত্র। এরপরে হচ্ছে দেখেন ব্যাংক জমার উদ্বৃত্ত ১/১/২০২২, এটি কি সম্পদের ভিতরে আসবে না, চলতি সম্পদ তারপরেও আসবে না। কারণ কেন, এটি হচ্ছে প্রারম্ভিক চলতি সম্পদ, আর প্রারম্ভিক চলতি সম্পদ আপনারা কখনোই মোট সম্পদ নির্ণয় করতে আনবেন না, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। সেজন্য আমাদের সুনাম দেখেন একটি সম্পদ, তারপরে হাতে নগদ ৩১/১২/২০২২, এটি হচ্ছে সমাপনী হাতে নগদ, এটি কিন্তু আমাদের সম্পদের ভিতরে আসবে, তাহলে এটি আমাদের সম্পদের ভিতরে আসবে। তারপরে দেখেন আমাদের সম্পদ আছে কি, সম্পদ আছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, কখনোই আমাদের সম্পদ না, এটি একটি বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যায়। দেখেন মজুত পণ্য ৩১/১২/২০২২, এটি কিন্তু আমাদের রেয়ামিলের ভিতরে আসে নাই, কিন্তু এটি সম্পদের ভিতরে আসবে, কারণ এটি একটি চলতি সম্পদ। এটি আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। তার মানে আমাদের সম্পদের ভিতরে এটিও আসবে। এরপর আমাদের কি ব্যাংক জমা ৩১/১২/২০২২, এটি সমাপনী ব্যাংক জমা। দেখেন প্রারম্ভিক ব্যাংক জমা কিন্তু আমাদের সম্পদের ভিতরে আসে নাই, কিন্তু সমাপনী ব্যাংক জমা আমাদের সম্পদের ভিতরে আসবে। এরপরে প্রাপ্য হিসাব, প্রাপ্য মানে পাবো, এটি আমাদের জন্য চলতি সম্পদ, তার মানে এটা আমাদের কোথায় আসবে, সম্পদের ভিতরে আসবে। এরপর আমাদেরকে বলছে মোট দায়, এই সম্পদগুলো যোগ করলে এরপর আমাদেরকে বের করতে হবে কি মোট দায়। দেখেন মোট দায় কোনগুলো, 10% ব্যাংক ঋণ, এটি আমাদের জন্য একটি মোট দায়, এটি ভালো করে মনে রাখবেন। বকেয়া ভাড়া, এটি আমাদের জন্য দায়, দেখিয়ে দিয়েছি। তারপর দায় কি আছে, দেখেন দায় আছে আমাদের আর এখানে প্রদেয় হিসাব দায়। আর কোনো দায় আছে না, আর কোনো দায় নেই। এই দায়গুলো যোগ করলে আমরা মোট দায় পেয়ে যাব। তো আশা করি আপনারা খুব সহজে ঢাকা বোর্ড ২০২৩-এর রেয়ামিলটি বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এইভাবে যদি বুঝতে আপনাদের সহজ লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ইনশাআল্লাহ ১০টি সে বোর্ড কোয়েশ্চেন আপনাদেরকে এভাবে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।